ইউনূস সরকার দেশ চালায় হচ্ছে তার গ্রামীণ ব্যাংক চালানোর মতো কইরা, যেইটা ইচ্ছা সেটা করে। আমি এগুলি নিয়ে কথা কইতে চাই না, এগুলি নিয়ে কথা কইলে বহুত কথা। বিএনপির টপরা যে তারেক রহমান সাহেবের দেশে আসা এখন উচিত না, নিরাপদ না। প্রধানমন্ত্রী আমি থাকবো, খালেদা জিয়া স্বরাষ্ট্রমন্ত্রী হোক, সবাই তাহলে আপনারা প্রধান চেয়ারটা চান, এনসিপি নেতৃত্বে দেশ গড়েন, মানে আমি হচ্ছি প্রধান আর বাকিরা আবার সঙ্গে থাকেন। আমি তা তো বলিনি নির্বাচনে যে জিতবে। যারা দলের কর্মী নিয়ন্ত্রণ করতে পারে না তারা 18-20 কোটি মানুষের দেশ চালানোর স্বপ্ন দেখে। আমার উপরে আস্থা রাখতে পারেন। আপনি এই অনুষ্ঠানে আসবেন জেনে গত 2-3 দিনে বাংলাদেশের অন্তত 30টা জেলার বিভিন্ন মানুষের সাথে আমি কথা বলছি। সব মানে আমি যাদের সাথে কথা বলছি তাদের বেশিরভাগের অভিযোগ হচ্ছে চাঁদাবাজি করতেছে বিএনপি, থানা উপজেলা দখলে নিছে বিএনপি, ইউএনও অফিসে ঢুকা যায় না হচ্ছে বিএনপির লোকদের জন্য। হেলাল ভাই আমার অজ্ঞতা ক্ষমা করবেন, কিন্তু এইটাই এখনকার পরিস্থিতি। আসলে ক্ষমতায় ডক্টর মোহাম্মদ ইউনূস বৈশা নাই, ক্ষমতা এখন অলরেডি বিএনপির কাছে। বিএনপি ক্ষমতায় আসলে আমরা কি আলাদা পাবো? আপনি যেরকম ভাবেন আমি শিওর যে জনাব তারেক রহমানও একই রকমই ভাবেন। এই জন্যই উনি দেশে আসতেছেন না, তাই না? উনি মনে করতেছেন যে কোন একটা গ্যাঞ্জাম করে উনাকে জেলে পাঠাই দিয়া, উনাকে জেলে পাঠাই দিয়া। এই যে ন্যারেটিভটা দেখেন, আমাদের প্রসঙ্গ কি? আপনি যে প্রসঙ্গ তারেক রহমান দেশে আসবেন কি আসবেন না, এই প্রসঙ্গ তো আপনার হেডেক হওয়া। আমার খুবই হেডেক ভাই, আমার খুবই হেডেক। উনি বাংলাদেশে আমার হেডেকটা তারেক রহমান খালি আপনার নেতা। শুনেন আমার হেডেক হইতে পারবে না, নেতা আমার হেডেক হইতে পারবে না। আমি বলছি না, আমাকে ব্যাখ্যা দিতে দেন। আমরা কিন্তু এখন উই আর লিভিং ইন এ টু ডিফারেন্ট ওয়ার্ল্ড, তাই না? অ্যাকচুয়াল ওয়ার্ল্ড এন্ড ভার্চুয়াল ওয়ার্ল্ড। অ্যাকচুয়াল ওয়ার্ল্ডে আমরা আন্দোলন সংগ্রাম করছি, ভার্চুয়াল ওয়ার্ল্ডে তিনি আমাদের সাথে যে সম্পৃক্ততা রেখেছেন, যেভাবে আমাদের বিএনপিকে সংগঠিত করেছেন, জনগণকে সংগঠিত করেছেন, জনগণকে উজ্জীবিত করেছেন হাসিনা বিরোধী আন্দোলনে, হাসিনাকে মাফিয়া আখ্যায়িত করতে তিনি ভার্চুয়াল জগতে যে পারদর্শিতা অ্যাকচুয়াল জগতে শোনেন পার্টি, এটা তো পলিটিক্যাল একটা সিদ্ধান্ত এবং তার তিনি যখন পরিবেশ আসার প্রয়োজন মনে করবেন তিনি তখন আসবেন। আপনার দৃষ্টিতে যেটা মনে হচ্ছে, আমার তো মনে হচ্ছে না, আমার তো মনে হচ্ছিল, আমার তো মনে হচ্ছে আজকে 8 তারিখ 10 তারিখ মনে হতে পারে, কিন্তু পার্টির যে পলিসি মেকার যারা এবং পার্টির যারা চেয়ারম্যান বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাদের সিদ্ধান্ত আপনার সিদ্ধান্তের সাথে তো একমত হবে না। আপনারা বিএনপি এটা বলেন যে বিএনপি রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিতেছে, বিএনপির টপরা যে তারেক রহমান সাহেবের দেশে আসা এখন উচিত না, নিরাপদ না, তুলি তো হইলো আমরা জানলাম। না 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 না, সেটা তো আপনার বক্তব্য। তিনি জানেন তিনি কখন দেশে আসবেন। আজকে দেশের যে পরিস্থিতি আপনারা করেছেন, যে দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, আপনি প্রতিবেশী রাষ্ট্রের ব্রেন চাইল্ডকে এখনো আপনি সিঙ্গেল আউট করতে পারছেন না। আপনি দেশের, তাই না? আপনি দেখেন এখন আমাদের আন্তর্জাতিকভাবে বললেই হয় সেটা, এটা তো আপনি রাজনীতি সরল কথায়, রাজনীতি যদিও সরল ব্যাপার, কিন্তু সরল কথায় সব উত্তর দেওয়া যায় না। আজকে আপনি দেখেন আমাদের দেশের উপরে যে আন্তর্জাতিক প্রভাব বিস্তার করছে, যে যুক্তরাষ্ট্র, যে আপনারা নিজেরাই বললেন যে 35% ট্যারিফ আরোপ করার ফলে এই যে বাণিজ্য উপদেষ্টা, আমি একটা কিছুক্ষণ আগে একটা নিউজে দেখলাম, সত্য মিথ্যে জানেন না, যে যুক্তরাষ্ট্রের সাথে কি কথা হয়েছে তা আমি বলতে পারবো না, এরকম একটা নিউজ আমি দেখলাম। তারপর দেখেন আপনি ভারতের একটা হেজিমনি তো আমাদের দেশে রয়ে গেছে, এরপরে আমরা বাংলাদেশ কিন্তু এখন অনেকটা চীনের প্রতি ইনক্লাইন্ড হয়ে গেছি, তাই না? এর সাথে যুক্ত হয়েছে আপনার এই যে চীনের সাথে যে মানবিক করিডোর, রোহিঙ্গা, এই যে আন্তর্জাতিক অন্তত আমরা মনে করি যে এই তর্ক বিতর্ক ন্যারেটিভ গুলো না তুলে সংসদ আলোচনার স্থান হওয়ার জন্য ডিসেম্বরে তোলা যাবে না, সেটা বলে দেন। আমরা তো সব কথা আলোচনা করেছি, সব কথা আলোচনা করেছি, শুধু ওই যে ফ্যাসিবাদ, এখানে সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে না, সবাই ঐক্যবদ্ধ হবে। আপনি এনসিপির নেতা মানেন, তারপরে এনসিপির রাইখা সবাই হন, শেখ হাসিনা সবাই হইতে চাইছিল, প্রধানমন্ত্রী আমি থাকবো, খালেদা জিয়া স্বরাষ্ট্রমন্ত্রী হোক, সবাই খালি আপনারা প্রধান চেয়ারটা চান, আপনি এনসিপি নেতৃত্বে দেশ করেন, এনসিপি নেতৃত্বে দেশ করেন, ডেমোক্রেসি দেন, আপনি নির্বাচন দেন, আগে এনসিপি নেতৃত্ব মানেন, এনসিপি নেতৃত্বে দেশ গড়েন, সবাই মিলা কোন কেন কি জন্য? আপনি এনসিপি নেতৃত্ব মানব কি জন্য আপনি বলেন? আপনি যখন আপনার নেতৃত্বে মানবেন, আপনি যখন আপনার নেতৃত্বে বলছি না, শুনেন হেলাল ভাই, আপনি যখন আপনার নেতৃত্ব করবেন, হেলাল ভাই আপনি যখন আপনার নেতৃত্ব করবেন, আপনি নেতৃত্ব দিবেন যখন, তখন আর সবাই মিলা কথাটা রিডান্ডেন্ট। শেখ হাসিনা সারাদিন সবাই মিলা কইতো, এই সবাই মিলার কথা কোনো দাম নাই। আমরা সেটা বলিনি, আমরা বলছি নির্বাচনটা করেন,
নির্বাচনের পরে আমরা ঐক্যবদ্ধভাবে দেশ গঠন করব, এটা আমরা বারবার বলছি। ঐক্যবদ্ধভাবে দেশ মিলা মানে আমি হচ্ছি প্রধান আর বাকিরা আমার সঙ্গে থাকেন। আমি তা তো বলিনি নির্বাচনে যে জিতবে, নির্বাচনে যদি তাও জিততে পারে, আমি তো বলিনি যে আমি জিতবো। আচ্ছা, নির্বাচনের মাধ্যমে তো নেতৃত্ব নির্বাচন করবে। আচ্ছা হেলাল ভাই, নেতৃত্ব নির্বাচন করবে। হেলাল ভাই অনেক ধন্যবাদ। খালেদ ভাই, আমার একটা প্রশ্ন, আমি একদম কোট আনকোট করতেছি, যারা দলের কর্মী নিয়ন্ত্রণ করতে পারে না তারা 18-20 কোটি মানুষের দেশ চালানোর স্বপ্ন দেখে। হেলাল ভাই, আমার প্রশ্ন, আমি ধরে নিলাম যে বিএনপি এই কর্মীদের বহিষ্কার করছে, বা তারা আসলে বিএনপির কর্মী কেমন কর্মী তা আমরা জানি না। আমরা 4,500-এর বেশি কর্মীকে, বিএনপি থেকে নেতা কর্মীকে বহিষ্কার করা হয়েছে, নেতাদের কথা বলার জন্য শোকজ দেওয়া হয়েছে, দলের প্রধান বারবার আহ্বান জানাচ্ছেন যে আপনারা এগুলি করবেন না। কিন্তু আমি এই পুরা কাজটাকে দেখতেছি হচ্ছে অরণ্যে রোদন। নেতার কাজ, নেতার কথা, নেতার আহ্বান কর্মীরা শুনতেছেন না। এখন আপনি বলতে পারেন যে 18 কোটি দেশের লোকে 4,500 কি এমন নাম্বার, বিএনপি 5 কোটি 7 কোটি লোকের মেম্বার, তার কি এরকম নাম্বার না। হেলাল ভাই, ঘটনা এটা না। সত্যি সত্যি আপনি আমার উপরে আস্থা রাখতে পারেন। আপনি এই অনুষ্ঠানে আসবেন জেনে গত 2-3 দিনে বাংলাদেশের অন্তত 30টা জেলার বিভিন্ন মানুষের সাথে আমি কথা বলছি। সব মানে আমি যাদের সাথে কথা বলছি তাদের বেশিরভাগের অভিযোগ হচ্ছে চাঁদাবাজি করতেছে বিএনপি, থানা উপজেলা দখলে নিছে বিএনপি, ইউএনও অফিসে ঢুকা যায় না হচ্ছে বিএনপির লোকদের জন্য। হেলাল ভাই, আমার অজ্ঞতা ক্ষমা করবেন, কিন্তু এইটাই এখনকার পরিস্থিতি। আপনি যদি আমাদের একটা ব্যাখ্যা করতেন। আমি এখন বলতে চাই যে আসলে ক্ষমতায় ডক্টর মোহাম্মদ ইউনূস বৈশা নাই, ক্ষমতা এখন অলরেডি বিএনপির কাছে, যেটাকে পাওয়ার আমি বলি, সেইটা। হেলাল ভাই যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। বিএনপি যদি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতো তাহলে হয়তো বাংলাদেশ উপকৃত হতো, আমরা সবাই উপকৃত হতাম। যেহেতু এখনো নির্বাচন হয়নি, সুতরাং বিএনপি ক্ষমতায়, এই কথাটা ওইভাবে বলা যাবে না। এখন বক্তব্য হলো যে বিএনপি, আপনি জানেন যে এটা কোনো ক্যাডার ভিত্তিক সংগঠন না, এটা একটা মাল্টি ক্লাস অর্গানাইজেশন। দ্যাট মিনস এটা গণমুখী একটা সংগঠন, এবং কর্মী রিক্রুটের যে পদ্ধতি সারা পৃথিবীতে, সেই পদ্ধতিতে আমাদের দলে আপনার কর্মী সংগ্রহ করা হয় বা আপনার সাপোর্টাররাও আসেন। এখন আপনি দেখবেন যে আমরা এই সমস্ত যে সমস্ত সাপোর্টার বা কর্মী বা সমর্থকরা যখন কোনো অন্যায়, হয়রানিমূলক বা নির্যাতনমূলক কর্মকাণ্ড করে, সেটাকে আমরা অ্যাড্রেস করছি কিনা, অ্যাকসেপ্ট করছি কিনা, নাকি ডিনাই করছি, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা সেটাকে অ্যাকসেপ্ট করছি, আমরা ডিনাই করছি না, এবং আমরা যে আমাদের যে ক্ষমতা, সেই ক্ষমতা নিয়ে আমরা তাদের উপরে একটা ব্যবস্থা নিচ্ছি। আমার এখানে একটা বক্তব্য যে এই যে আন্দোলনী যে কর্মীগুলো আপনি বলছেন, এই আন্দোলনী কর্মীদেরকে আবারও পুলিশে গ্রেফতার করার জন্য আমরা অনুরোধ করছি। আমি যদি একটা উদাহরণ দিই, যে আমাদের নাটোরে একটা ইন্টারনাল আমাদের একটা কনফারেন্স হচ্ছিল, সেখানে আমাদের বিএনপি নিজেদের মধ্যে একটা গন্ডগোল হয়। আমরা তখন কেন্দ্র থেকে প্রতিনিধি পাঠিয়ে যারা যারা গন্ডগোলে জড়িত তাদের নামে মামলা দেওয়ার জন্য আমরা পুলিশকে বললাম। পুলিশ আমাদের মামলাটা না নিয়ে বলল যে এটা যারা ভিকটিম বা সংক্ষুব্ধ তারা মামলা করবে। আবার দেখেন একই ঘটনা নরসিংদীতেও ঘটেছে। পয়েন্ট নাম্বার 2, এবার আপনি আসেন যে ঢাকার যে পুরনো ঢাকার যে ঘটনাটা ঘটলো, যে নৃশংস পৈশাচিক হত্যাকাণ্ড, নেকড়াজনক হত্যাকাণ্ড, আমরা এই ঘটনাটাকে যারা যারা জড়িত তাদেরকে বিচার এবং গ্রেফতারের জন্য অনুরোধ করলাম, আহ্বান জানালাম, এবং আমরা কখনো এটাকে ডিনাই করলাম না। আমার কাছে কোশ্চেন হলো যে ভিডিওতে আপনি দেখলেন যে বড় পাথরটি এনে প্রাণঘাতী আঘাতটা করা হলো এই ছেলেটাকে, সেই ব্যক্তিটাকে কিন্তু এখনো আইডেন্টিফাই করা গেল না, সেই ব্যক্তিকে ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেল, এবং তার নামে মামলাও হয়নি। পরিবার থেকে বলছে যে কেন তার নামে মামলা হচ্ছে না, মানে যে প্রাণঘাতী আঘাতটা করলো। এটা দিয়ে হেলাল ভাই, আমি এই বয়ানটা আমি বুঝাতে চাচ্ছি, আমি তিন চার দিন ধরে বিএনপির লোকদের কাছে শুনতেছি, তারা আইডেন্টিফাই করা যায় নাই দেখে কি আপনার প্রশ্নের উত্তর দিয়ে বুঝাচ্ছি যে আপনি যে বলছেন যে দল তার সংগঠনকে সংগঠিত করতে পারছেন, তাই বলছি। সেই উত্তরে বলছি যে আমরা আমাদের যে স্বার্থ, মানে সমর্থ না, আমাদের যে সক্ষমতা, যে সাংগঠনিক সক্ষমতা, আমরা তার ক্ষমতাই নেই যে তাদেরকে আমরা গ্রেফতার করবো বা বিচার করব। এখন আপনি বলেন যে কোনো রাজনৈতিক দল কি কোনো ডিসিপ্লিনারি ফোর্স
যে আপনার ডিসিপ্লিনারি ফোর্স ইয়েস বললে সবাই ইয়েস বলবে। আমি কোশ্চেন দেখেন বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দলে এই সমস্যা তো রয়েই গেছে। হেলাল ভাই আমি কোশ্চেনটা কোন রাজনৈতিক দল বলেন? না কোন রাজনৈতিক দল দিয়ে তো আমার আসলে এখন প্রসঙ্গ না, প্রসঙ্গ বিএনপি নিয়ে। আমি 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 যেটা বলতে চাই যে বিএনপি একটা রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশে এখন বর্তমানে যেসব দল রাজনীতি করতেছে তার মধ্যে সবচেয়ে বড় দল হিসাবে বিএনপি তো চলতে হয় না, বিএনপি তো একটা ব্যয় আছে। বিএনপি কি কর্মীদের নেতাদের মাধ্যমে টাকা সংগ্রহ করে না, যেটাকে আমরা চাঁদা বলে থাকি ভালোবেসে? না এটা হলো আমাদের যারা যে কমিটিগুলো আছে, অর্থাৎ আপনি সমর্থক শুভানুধ্যায়িত না, আমরা যারা কমিটির মেম্বার অর্থাৎ আমরা যারা কমিটির লোক, তাদের আমাদের একটা মান্থলি আমরা একটা পেমেন্ট পার্টিকে করি, খুব অল্প পরিমাণ। না সেটা তো সদস্য চাঁদা। আপনারা ব্যবসায়ীদের থেকে চাঁদা নেন তো, ব্যবসায়ী দোকানদার আমি একটা কথা বলি, সারা পৃথিবীতে রাজনৈতিক দলগুলো যেভাবে তাদের ফান্ড ক্রিয়েট করে, বিএনপি নিশ্চয়ই তার বাইরে করে। হেলাল ভাই আমি উদাহরণ দেই। আমি যেই দেশে আসি বা মুর্তজা ভাই যে দেশে আসেন, সেই দেশে পার্টি ফান্ডে আপনার টাকা দিতে হলে সেটাতে রসিদ দেওয়া হয়, সেটা ওয়েবসাইটে ঘোষণা করতে হয়, সেটা ইনকাম ট্যাক্সেও ঘোষণা করতে হয়, পার্টি ফান্ডে আমি এত টাকা দিলাম। বিএনপি কি তাই? আপনি যখন প্রেসিডেন্ট ইলেকশন হয় আমেরিকার, তার আগে যখন যে প্রাইমারি যে আপনার জনসভাগুলো হয়, সেখানে যে ফান্ডটা কালেক্ট হয়, সেখানে আপনি বলছেন যে রিসিপ্ট দেওয়া হয়, একদম স্বচ্ছ। বাংলাদেশ কিন্তু এই কালচারে যাবে, এটা আমরা বিএনপি বিশ্বাস করে, এবং এই কালচারে যাবে বিধায় তো আমরা। হেলাল ভাই আপনি আমাকে ভুল বুঝেন না, এটা হচ্ছে যে খালি প্রশ্ন করি তো সেজন্য ভুল বোঝার জায়গা আছে, কিন্তু বাংলাদেশ ওই জায়গায় যাবে এটা আমি মানি। আমি বিএনপিকে সিঙ্গেল আউট করতেছি না, আমি কিন্তু প্রশ্ন করতেছি যে বিএনপি তার কর্মী নেতাদের মাধ্যমে মানুষের কাছ থেকে চাঁদা আদায় করে কিনা। আমরা বললাম তো আমাদের যে সদস্য চাঁদা, এর বাইরে আমার চাঁদা আদায় করতে হবে কেন, আপনি তাই বলেন? আমাদের মনে করেন আমি তো বিএনপি চালাই না, আমি কেমনে বলবো চাঁদা আদায় করতে হবে কিনা? চাঁদা নেয় কিনা সেটা বলেন, আপনি বলেন না নেয় না। না শোনেন, নেই না বা না নেই, এই প্রশ্নের উত্তরটা এইভাবেই দিতে হবে যে সারা পৃথিবীতে রাজনৈতিক দলগুলো যে স্বচ্ছতার মাধ্যমে চাঁদা বা আপনি সদস্য চাঁদা বা ডোনেশন বলেন যেভাবে নেই, বিএনপি তার ব্যতিক্রম কিছু না। আপনি যদি বলতে পারেন কাউকে হুমকি দিয়ে চাঁদা নিয়েছে কিনা, যেটা বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল যেমন হুমকি দেয়, যেটা চাঁদাটা না দিলে তোমাকে মামলায় ফাঁসিয়ে দেবো, চাঁদাটা না নিলে তোমার জমি দখল করব, এই কাজ বিএনপি করে কিনা এইটা আপনি দেখেন। এখন আমার দলে অনেক নেতা আছে, তারা বড় বড় ব্যবসায়ী। এখন সে মনে করে আমি যদি আজকে অনেক টাকার মালিক হই বৈধভাবে, আমি পার্টিকে কিছু টাকা হেল্প ডোনেট করতেই পারি, করতে পারি না? আমি যদি পার্টির বাইরের কোন লোককে যদি হুমকি দিয়ে টাকা নিই, তখন আপনি বলতে পারেন যে হ্যাঁ আপনি তাকে হুমকি। বিএনপি একটা স্বচ্ছ রাজনীতির কথাই কিন্তু আমরা আমাদের এই 31 দফা যদি আপনি ভালোভাবে বিটুইন দ্য লাইন্স পড়েন, আমরা কিন্তু বলেছি যে স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে রাজনৈতিক স্বচ্ছতা। ভাই এইখানে গল্পটা আমি এইখানে কি একটু আপনাকে জানতে চাইতে পারি যে ধরেন পার্টি যারা বিএনপি করে, ধরেন ঘোষণা দেয়া যায় বিএনপি সদস্য বা বিএনপি শুভাকাঙ্ক্ষী, তারা বাইরে, যেমন ধরেন আমরা কয়েকদিন আগে দেখলাম যে কেউ একজন ওয়ালটনের কাছ থেকে চাঁদা চাইতেছে বা কেউ একজন কারো কাছ থেকে ফোন নাম্বার নিচ্ছে, আপনার এরকম ব্যবস্থা বিএনপিতে নাই? আমি আপনাদের খালিদ ভাই আমাকে একটু বলেন, দেখেন আমার এই তত্ত্ব দিচ্ছি আমি, একটা থিওরি কিভাবে নেবেন যাবে না। চাঁদাবাজি বা সন্ত্রাসী ইজ এ কেস অফ ইন্ডিভিজুয়ালস, ইট ইজ নট এ কেস অফ পলিটিক্যাল ডিসিশন। এখন কেউ ওয়ালটনের কাছে চাঁদা চাইলো, সে তার নিজস্ব চাঁদাটা চাইলো, সে যখন বিপদে পড়ে তখন সে পার্টির নামটা ইউজ করে, তখন পার্টি সেটাকে স্বীকার করছে কিনা বা পার্টি ব্যবস্থা নিচ্ছে কিনা এইটা আপনি দেখবেন। এই জন্য আমি বলছি চাঁদাবাজি ইজ এ কেস অফ ইন্ডিভিজুয়াল, এটা কোনো পলিটিক্যাল ডিসিশনে হয় না। এখন কোন একজন নেতা, এখন আমি যদি ওয়ালটনের কাছে চাঁদাবাজি করি, ওয়ালটন ন্যাচারালি বলবে যে হেলাল বিএনপি করে, বিএনপি চাঁদাবাজি করছে, বিএনপি কি আমাকে বলছে ওয়ালটনের কাছে টাকা চাইতে? বিএনপি যদি বলে হ্যাঁ হেলালকে আমি বলেছি বা হেলালকে আমি সার্টিফাই করছি, তখন আপনি এটা পার্টির চাঁদাবাজি বলতে পারেন। অর্থাৎ চাঁদাবাজি ইজ এ কেস অফ ইন্ডিভিজুয়াল, এটা কোনো পলিটিক্যাল ডিসিশন হয় না। আপনি কথা আমরা দুইটা জিনিস একদম স্পষ্ট বুঝতে পারলাম। এক হচ্ছে যে চাঁদাবাজিটা হচ্ছে যে একটা ইন্ডিভিজুয়াল কেস, পার্টির পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে এরকম হুমকি দিয়ে চাঁদার কোনো রকম কোনো ঘটনা নাই। দুই, আমরা যেটা বুঝতে পারলাম যে সেটা হলো যে বিএনপিতে যারা শুভানুধ্যায়ী আছে, যারা বিএনপি সমর্থক আছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন টাকার ডোনেশন দিতে পারে, সেটা দিয়েও থাকে।
আপনারা কি কখনো হেলাল ভাই একটু ছোট করে বললে, আপনাকে কখনো ভাবছেন যে এই ব্যাপারটা একটু স্বচ্ছ করে তুলবেন? কেন আমি এই কথা বলতেছি, যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যত পলিটিক্যাল শো অফ, ইভেন উনি যদি বাংলাদেশের সর্বোচ্চ বড়লোক হয়ে থাকেন, মানে উনার যদি দাদা বা নানার জমিদারিও থাকে, উনি এটা জমিদারি থেকে টাকাটা ব্যয় করেন না আসলে, মানে এরকম জমিদারি থেকে ব্যয় করছেন, রাজনীতির জন্য ট্রাক বা বাস বা গাড়ি ভাড়া করছেন বাবার টাকা থেকে, এটা আমরা অনেক বেশি দেখি না। এইটা আপনারা কি মানে কেন্দ্রীয়ভাবে এনশিওর করতে পারেন যে এটা আসলে চাঁদার মাধ্যমে জোগাড় করা হয় নাই, বা কোনো না কোনো সুবিধা দিয়ে এটা জোগাড় করা হয়? এখানে তো আপনি শাক দিয়ে মাছ থাকতে পারবেন না। বাংলাদেশের সোসাইটি, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা, বাংলাদেশের ইকোনমিক কালচার, আমাদের এই সবকিছু বিবেচনা রাখতে হবে। আপনি রাতারাতি সবকিছু বদলাতে পারবেন না, এগুলো বদলাতে হবে। বিধায় আমরা বলেছি একটা নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি। আপনি সোসাইটির যে স্ট্রাকচার, সোসাইটির যে কালচারাল রিলেশন, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যে দেশে বাস করেন সে দেশের ইকোনমিক যে ট্রান্সপারেন্সি, আপনার দেশে সবসময় ইকোনমিক ট্রান্সপারেন্সি আছে তা না, কিন্তু সেখানেও আপনার অস্বচ্ছতা আছে। আমাদের দেশে এই অস্বচ্ছতার পরিমাণটা বেশি। টোটাল সমাজ ব্যবস্থাকে বাদ দিয়ে আপনি রাতারাতি কোনো কিছু করতে গেলে সেটা তো জুলুম হবে এক ধরনের। আমি সেজন্য বলছি আমাদের ইকোনমিক যে কালচার, আমাদের সোসাইটির যে কালচার, মানুষের যে কালচার, নৈতিকতার যে কালচার, আমাদের এইগুলোকে পরিবর্তন করতে হবে। আপনি অযথা যদি একটা দলকে বলেন, এই দোষ শুধু দলের না, সরকারের, রাষ্ট্রের, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন পরিবারেরও আছে। একজন বিখ্যাত ব্যক্তি যখন তার মেয়ের বিয়ে দেয়, দেখা যাচ্ছে সে অত 10 লাখ টাকার মালিক খরচ করছে 20 লাখ টাকা। টাকাটা কোত্থেকে আসলো? এই যে জবাবদিহিতা, এই জায়গাটা যদি আপনি নিশ্চিত করতে পারেন, আমাদের তখন আপনি বলতে পারবেন। আমার মনে হয় আপনি একদম সমস্যার গোড়ায় হাত দিয়েছেন। পিক এন্ড চুজ একটা খেলা শুরু হয়েছে। কোন ঘটনাটাকে চুজ করবে, কোন ঘটনাটাকে পিক করবে। আপনি দেখেন যে পূর্ব ঢাকায় যে ঘটনাটা ঘটলো, সেটাকে যেভাবে একটা ব্যবসায়িক হত্যাকাণ্ড, নো ডাউট, এ ব্যাপারে আপনাদের কারো কোনো দ্বিমত নেই। সে বিএনপি সমর্থন হতে পারে, যারা মেরেছে তারাও বিএনপি করতে পারে, যারা মার খেয়েছে তারাও বিএনপি করতে, কিন্তু এটা তো রাজনৈতিক হত্যাকাণ্ড না, এটা তো একটা ব্যবসায়িক হত্যাকাণ্ড। সেই ব্যবসায়িক হত্যাকাণ্ডকে রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে প্রচার করা হচ্ছে, তাই না? একই সাথে আপনি দেখবেন আমাদের খুলনায় আপনার রক কেটে গুলি করে হত্যা করা হলো, এবং রক কাটা কালচার কাদের, রক কাটা বাহিনী কাদের বলায় সবাই জানে। এই ঘটনাকে পিকও করা হলো না, এই ঘটনাকে আপনার রাজনৈতিক মহলে তত্ত্বগতভাবে বিশ্লেষণ করার বিষয় আনলো না। একই সাথে দেখেন উপদেষ্টা আসিফ মাহমুদের এলাকায় মুরাদনগরে একই পরিবারের 3 জনকে হত্যা করা হলো। সেই ঘটনাটাকেও কিন্তু আপনি আলোচনা জগতে আনলেন না, বরঞ্চ উপদেষ্টা বললেন যে আমরা নাকি এখন প্রস্তর যুগে বসবাস করছি। আমার তখন প্রশ্ন জাগে, তাহলে এই প্রস্তর যুগের জন্য কি আপনি দায়ী না? যেহেতু আপনি প্রো এস্টাবলিশমেন্ট অর্থাৎ এস্টাবলিশমেন্টের পক্ষে আছেন, আপনি সরকারে আছেন। আরেকটু বলি, দেখেন যে চুজ অ্যান্ড পিক এই জন্য বললাম, আপনি যদি এখন বলেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে না, সরকার দুর্বল, আমি মনে করি যে এইগুলো সব ডেলিভারেটলি তারা সরকার দুর্বল, এবং ডেলিভারেটলি আপনার এই আইন শৃঙ্খলা পরিস্থিতি দুর্বল রাখা হচ্ছে। কারণ আপনি জানেন যে অ্যাডমিনিস্ট্রেশন, ল এনফোর্সিং এজেন্সিস, এইগুলো আপনার এই সমস্ত ঘটনা বাংলাদেশকে যদি আনস্টেবল রাখা হয়, তাহলে লাভ কার? লাভ হলো মাফিয়া যারা পরাজিত হয়েছে 24-এ, এবং তাদের যে দোসররা আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গা ছড়িয়ে ছিটে আছে, তাদের লাভ। যে বাংলাদেশ যদি আনস্টেবল থাকে, বাংলাদেশ যদি অস্থিতিশীল থাকে, আর একটি লাভ আছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের, যারা চায় বাংলাদেশ তাদের ক্লায়েন্ট স্টেট হোক। তাহলে এই যে নেক্সাস, আপনার 24-এর পরাজিত শক্তির সাথে ভারতের যে নেক্সাস, এবং আজকে যারা একটা ব্যবসায়ী তাদের এই গল্প আমি 70টা টকশোতে যারা বিএনপির আসে তাদেরই কাছ থেকে শুনি। বাংলাদেশ আনস্টেবল থাকলে নাকি মাফিয়া আওয়ামী লীগের লাভ, বাংলাদেশ আনস্টেবল থাকলে মাফিয়া। আপনি বলছেন, দেখেন আমার কথা শুনেন, বাংলাদেশ আনস্টেবল থাকলে মাফিয়া আওয়ামী লীগের লাভ, ইন্ডিয়ার লাভ, এই কথা যদি সত্য হয়ে থাকে,
তারা এই লাভটা তো বিএনপির লোক গিয়া কইরা দিয়ে আসবে, বিএনপির লোক গিয়া মানুষকে হুমকি দিবে, বিএনপির লোক গিয়া যা না তা করতে থাকবে, তো সেইটা আওয়ামী লীগ বিএনপি করাবে। আমি যে পিক এন্ড চুজ বললাম যে এই ঘটনাগুলো বিএনপি অ্যাড্রেস করছে, এই করছে, কিন্তু অন্য যে রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে কি আপনার এই চাঁদাবাজি, আপনি চট্টগ্রামের সাতকানিয়া, আপনি কেন অন্য রাজনৈতিক দলের প্রসঙ্গ আসেন? একটা চাঁদাবাজির কথা ভিডিও ছাড়া হয়েছে, দেখেন এত বড় ঘটনা পুরান ঢাকাতে, আপনি যেটাকে বড় ঘটনা বললেন, এই পুরান ঢাকার এই ঘটনা পরপরই কিন্তু আবার আরেকটা ছাড়া হইলো, একজন মহিলাকে 10 লাখ টাকা 7 লাখ টাকা দিতেছে এনসিপির কেউ গিয়া, সেইটাকে দিয়ে সারা বাংলাদেশ কথা বলে নাই। যেটা আপনার পক্ষে যায়, যেটা আপনার পক্ষে যায়, যেটা আপনার পক্ষে যায়, আমি এখানে বলছি ল এনফোর্সিং এজেন্সিজ এবং অ্যাডমিনিস্ট্রেশন তারা যে ডেলিভারেটলি এই জিনিসগুলো ইনডিফারেন্টলি দেখছে, অনীহার বা উদাসীন ভাবে দেখছে, কারণ কি? সেই কারণটা আপনি বলতে দেননি। কারণ হচ্ছে যে প্রশাসনের মধ্যে ঘাপটি মাইরা থাকা বিএনপির লোক, সেই জন্য। আমি তো আর সেটা বলি না, আমি বলছি যে প্রশাসনের যে উদাসীনতা, কারণ এই প্রশাসনে সমস্ত জায়গা আপনার আওয়ামী লীগের লোক বসে আছে, বিএনপির লোক বসে আছে। হেলাল ভাই, আমি আপনাকে বলি, বাংলাদেশে কোন প্রশাসনে এখন আওয়ামী লীগের লোক নাই না, স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগের লোক নাই এখন, কারণ খোদাবক্স স্কিম, মানে স্বরাষ্ট্র উপদেষ্টা খোদাবক্স, উপ উপদেষ্টা খোদাবক্স, খুবই অ্যান্টি আওয়ামী লীগ লোক, খুবই অ্যান্টি আওয়ামী লীগ লোক, না সে 111 এখানে অ্যান্টি আওয়ামী লীগের প্রো আওয়ামী লীগ বলছি না, খুবই অ্যান্টি আওয়ামী লীগের লোক না, তিনি 111 এর কুশীলব না, 111 এর কুশীলব তো সবাই, 111 এর কুশীলব তো ইউনূস সাহেব, 111 এর ফলে তো 111 এর কুশীলব তো সবাই, বিএনপি একটা জিনিস করবে কুশীলব হবে না, সবাই তো না। আমি সেটা আমাকে দেখেন, আপনি প্রশাসনের পুলিশের আইজি এবং পুলিশ কমিশনার, এইটা আপনি নিয়োগ দিয়েছেন চুক্তিভিত্তিক, একটা ল এনফোর্সিং এজেন্সি যে চুক্তি ছাড়া লোক পাবেন কই? এখন গত 15 বছর তো সব আওয়ামী লীগের লোক, বাকিদের তো রিটায়ার করে দিয়েছে, আপনি চুক্তি ছাড়া লোক পাবেন কই? তারপরে আপনি রিক্রুট করতেন, আপনি আইজি এখন রিক্রুট করবেন, আপনি এখন আইজি মুর্তজাকে বানাবেন, মানে আরো লোক আছে না আপনার যারা ওএসডিতে ছিল, ভালো ভালো কর্মকর্তা। ভাই আপনি একটা জিনিস বোঝেন, আপনি একটা জিনিস বলেন হেলাল ভাই, আমি একটা জিনিস বলি আপনাকে, এখন এডিশনাল আইজি লেভেলের লোক থেকে একটা আইজি লেভেলের লোক আপনি নিয়োগ দিতে হবে। এডিশনাল আইজি পর্যন্ত উনি পৌঁছাইছে? উনি কি আওয়ামী লীগের শেখ হাসিনার সরাসরি প্রশ্নে অংশগ্রহণ করেই না ওখানে পৌঁছাইছে? তার আগে নাইলে তো সে ওইখানে নাই না, তো লোক চুক্তিভিত্তিক আনবে না, কেমনে আনবে? না, চুক্তিভিত্তিক নিয়োগ আপনার ল এনফোর্সিং এজেন্সিতে এটা মানানসই না, তাদের সাথে এই জন্য তো দেখেন আপনি দেখেন না যে ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে নিম্ন স্তরের কর্মকর্তারা যে মেলবন্ধন বা কেমিস্ট্রি, সেটা কিন্তু হচ্ছে না, বিধায় আজকে। হ্যালো ভাই, আমি আপনাকে আবার কথাটা বলি, তাহলে আপনি বুঝতে পারবেন, আমি শিওর যে দর্শকরাও বুঝতে পারবেন। ঘটনা হচ্ছে শেখ হাসিনা যখন এই দেশ থেকে পালায় গেছে, তখন পুলিশ বাহিনীর অবস্থাটা কি? পুলিশের আইজি থেকে শুরু করে এডিশনাল আইজি, ডিআইজি, এমনকি এসপি লেভেল পর্যন্ত সব কয়টা লোক শেখ হাসিনার হ্যান্ডপিক করা, অলমোস্ট সব কয়টা লোক, 70 থেকে 80% লোক। আপনাকে তার বাইরে বাদ দিয়ে একজন পুলিশের অধ্যক্ষ আনতে হবে, পুলিশের প্রধান আনতে হবে, তো সেইটা যদি আপনি আনেন, সেটা আপনি চুক্তিভিত্তিক ছাড়া কেমনে আনবেন ভাই? আপনি আমার বলেন না। আপনার নিম্ন স্তরের যে কর্মকর্তাগুলো ছিল তাদের প্রমোশন দিয়ে তো এখানে আনা যায়, তাই না? এটা পুলিশের আইনে এটা পুলিশে ভালো বলবে। আমি বলছি যে ঊর্ধ্বতন এই কর্মকর্তাগুলো জানে যদি বাংলাদেশ স্টেবল হয় তাহলে তারা যে অপরাধ করেছে তার একটা বিচার হবে। যেহেতু আমাদের নির্বাচন কমিশনের যে দুরবস্থা হয়েছে, আমরা চাই না এই দুরবস্থা কারো হোক, তারা যখন দেখছে যদি বিচার হয় তাহলে তো আপনার আমি বক্তব্যের সাথে কিঞ্চিত দ্বিমত পোষণ করি। এর জন্য আমি প্রশ্নটা মুর্তজা না, আসলে দ্বিমত না, সহমত, কিন্তু একটু সম্পূরক আছে। মুর্তজাকে প্রশ্নটা করে রাখি, মুর্তজা ভাই এটা আপনি একটু 1-2 মিনিট একটু উত্তর দেন হেলাল ভাইয়ের কথা শেষ হলে। সেটা হলে যে অনেকে বলে থাকেন যে এই পুলিশ বাহিনীরা যেহেতু ইউনিফর্ম থাকা অবস্থায় অনেক নৃশংসতার শিকার হয়েছেন, সেই জন্য তারা আসলে কাজকর্ম করতে ভয় পান, এবং যখন বলা হয়েছে যে এই পুলিশ বাহিনীর যারা নিহত বা আহত হয়েছেন তাদের আসলে কোনো রকম কোনো বিচার হবে না বা কোনো রকম কোনো তদন্তের মধ্যে দিয়ে তারা যাবেন না, তখন এটা হয়েছে। এটা নিয়ে আপনি আসলে কি মনে করেন, এটা একটু আপনি আমার একটু বলেন। হেলাল ভাই, আমরা একটু প্রসঙ্গে আসি, দোষ জারি থাক। আসলে আমরা আপনার সাথে তর্কে লিপ্ত হওয়া আমার কাজও না, আমার উচিতও না। আমি যেটা আপনাকে বলতে চাই, আপনি যেখান থেকে বললেন রক কাটা বা আপনাদের
রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে, সেটা নিয়ে আমি একটু প্রশ্ন করতে চাই। দেখেন, আমরা যখন 90-এর গণ আন্দোলন করছি, আপনি সেটা সামনের সারির সৈনিক, আমি পিছনের সারির হইলেও সৈনিক। আমরা কিন্তু একটা জিনিস ঠিক করছিলাম যে আমরা জামায়াতে ইসলামী বা জাতীয় পার্টিকে মূলধারা রাজনীতিতে আমরা অংশ নিতে দিব না। এই বিএনপি কিন্তু জামাতে ইসলামীকে সামনে নিয়ে এসে জামাত ইসলামীর সাথে রাজনীতি করে, জামাত ইসলামীর লোকজনে গাড়িতে পতাকা দিয়ে জামায়াত ইসলামীর কথায় পরিচালিত হয়ে একরকমভাবে বিএনপির জামায়াতিকরণ করে তারপরে বিএনপিকে চালাইছে। এখন হঠাৎ করে এখন আবার আপনাদের সাথে যে জামাত ইসলামীর ম্যাট্রিক্স, সেটা কি লোক দেখানো? সেইটা কি আওয়ামী লীগ আর জাতীয় পার্টির যে ম্যাট্রিক্স ছিল সেই রকম, নাকি অতি অন্যায়ভাবে আপনারা জামায়াতের পিছনে লাগতেছেন শুধুমাত্র আওয়ামী বিরোধী ভোট ব্যাংকে অ্যাড্রেস করার জন্য? একটু যদি আমাদের বলতেন হেলাল ভাই। না, বিষয়টা এরকম না। আমরা বলছি যে দেখেন, যে বর্তমানে বাংলাদেশের সামনে বার্নিং কোশ্চেন হলো একটা নির্বাচিত সরকার। এর থেকে বড় কোনো সুন্দর উত্তম ব্যবস্থা আর নেই। সেই নির্বাচনের যখন লন্ডন বৈঠকটা হয়ে গেল, অর্থাৎ নির্বাচন নিয়ে যে সংশয় বা আনসার্টেনিটি ছিল, সেই আনসার্টেনিটি দূর হয়ে গেল, নির্বাচনের সংশয়টা কেটে গেল, তখন দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম মানে অরাজনৈতিক ঘটনাকে, যেমন ব্যবসায়িক হত্যাকাণ্ডটাকে আপনি রাজনৈতিক হত্যাকাণ্ড বলে রাজনৈতিক স্বার্থসিদ্ধি এবং নির্বাচনকে বিঘ্ন করার জন্য অজুহাত হিসাবে কাজ করে বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন, যেখানে আপনার বিএনপির নেতা নেত্রীদের নামে স্লোগান দেওয়া হচ্ছে, প্রভোকিং করা হচ্ছে, ইনভাইট করা হচ্ছে গন্ডগোলকে। কারণ আমরা জানছি যদি যে প্রভোকিংস আমাদের বিরুদ্ধে করা হচ্ছে, যে ইনভাইট আমাদের করা হচ্ছে গন্ডগোলের জন্য, আমরা যদি আজকে সেই একই ভাবে একই ভাষায় রিটালিয়েট করি তাহলে কি হবে? দেশে একটা গন্ডগোলের অবস্থা তৈরি হবে। গন্ডগোল অবস্থা তৈরি হলে এই পরাজিত মাফিয়া এবং প্রতিবেশী রাষ্ট্র ভারতের লাভ। এই জন্য আমি বলছি যে ৭১-এর যারা পরাজিত শক্তি, এটা তো আমরা যখন তাদের সাথে আমাদের ৪ দলীয় ঐক্যজোট ছিল, নির্বাচনী ঐক্যজোট, রাজনৈতিক জোট ছিল না, তখনও কিন্তু তাদেরকে আমরা বলি ৭১-এর পরাজিত শক্তি, এই বয়ানটাকে আপনারা ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত কখনো দিছেন যখন ক্ষমতায় ছিলেন? এই বয়ানটা জীবনে কখনো বলছেন? ৭১-এর পরাজিত শক্তি, এই ৩ শব্দ আপনারা জীবনে বলছেন কখনো? কেন বলবো না? কেন রাজনৈতিক যখন মুর্তজা ভাই অনেক বেশি মনে থাকে, আমি মুর্তজা ভাইয়ের দোহাই মানবো যে মুর্তজা ভাই পলিটিক্যাল ডিসকোর্স আর নির্বাচনী ক্যাম্পেইন না ভাই। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বেগম জিয়া বা জনাব তারেক রহমান বা জনাব আজিজুল বারী হেলাল কেউ কোনোদিন ৭১-এর পরাজিত শক্তি এই ৩ শব্দ বলছেন জীবনে? আমরা কি তাদের বলছি যে ৭১-এর মুক্তিযুদ্ধ? তাও তো বলিনি। ৭১-এর মুক্তিযুদ্ধটাও বলিনি। ওইসবও বলেন না, এখনো চুপ থাকেন। আমরা বিপরীতটা বলা দরকার নেই, ওইসব বলেন না, এখনো চুপ থাকেন। একই ধরনের রাজনীতি কেন এখন ২৪-এর যে পরাজিত শক্তি, তাদের নেক্সাসের, তাদের সাথে আপনি সম্পর্ক করে যদি তাদের সাথে সম্পর্ক তো আপনারা করতেছেন হেলাল ভাই, আওয়ামী লীগের সাথে সম্পর্ক তো আপনাদের। আমাদের সাথে আওয়ামী লীগের সম্পর্ক, আওয়ামী লীগের সাথে আর্ক রাইভেল, আমাদের সাথে তাদের সম্পর্ক থাকবে কেন? আজকে আওয়ামী লীগের যে রিহ্যাবিলিটেশন, এটা যদি আপনি বলতে চাই, তাহলে আপনি দেখবেন যে পিআর পদ্ধতি যখন আনা হয়, তখন কিন্তু আমি বহু টেলিভিশন টকশোতে বলছি যে এই পিআর পদ্ধতির ফলে, জামাত যে পিআর পদ্ধতিটা আনলো, এর ফলে কিন্তু উচ্চকক্ষে, যেহেতু নিম্নকক্ষে পিআর হবে না, উচ্চকক্ষে কিন্তু আওয়ামী লীগের রিহ্যাবিলিটেশনের একটা সুযোগ রয়ে গেছে। এটা কিন্তু এটা যদি জানতে চান তাহলে আবার আমাকে বুঝায় বলতে হবে। কিন্তু এখন বক্তব্য হলো যে বাংলাদেশে যখন একটা নির্বাচনী পরিবেশ বিরাজ করছে, ব্যবস্থা, নির্বাচনটা প্রয়োজন, ঠিক তখনই বিভিন্ন রকম বয়ান তুলে আপনার রাজপথকে আবারও অস্থিতিশীল করে তুলছে। বিএনপি অফিসের সামনে বোম মারে। আপনি চিন্তা করেন, আমরা যদি রিটালিয়েট করি তাহলে কি হবে? ওরা চাচ্ছে যে দেশে একটা গন্ডগোল বাঁধুক। এই জন্য আমি বলছি যে তাহলে কি ৭১-এর যে ভুল তারা করেছিল, ২৪-এর যারা ভুল করেছে এই আওয়ামী লীগ, এই দুই শক্তি, দুই অপশক্তির নেক্সাসের ফলে কি বাংলাদেশের গণতন্ত্রের যাত্রাপথ বিঘ্ন হবে? সেজন্য আমি বলছি যে আমাদের মনে রাখতে হবে যে আপনারা আজকে যে বিভিন্ন রাজনৈতিক দল, এনসিপি সহ, আপনারা যে বিএনপির কে মেলাইন করার, বিএনপির নেতা নেত্রীকে ডিফেম করে বক্তব্য দিচ্ছেন, মনে রাখবেন যে বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশের স্বাধীনতা রক্ষার এই মুহূর্তে শেষ রক্ষা কবচ কিন্তু বিএনপি, শেষ রক্ষা কবচ কিন্তু বিএনপি। আপনারা যে রাজনৈতিক প্রথম কথা হচ্ছে যে হেলাল ভাই, আমরা আবার আসবো আপনার কাছে। প্রথম কথা হলো যে বিভিন্ন বক্তব্য যেগুলি দেওয়া হচ্ছে, বিএনপিও বক্তব্য দিতে কম যায় না,
বিএনপি ছাড়া বিএনপি সব দলরে মুনাফেক মনে করে, সব দলরে পরাজিত শক্তি মনে করে, বিএনপি খালি বিজয়ী শক্তি। না 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 না, কেন আমরা আপনারা সব দলরে পরাজিত শক্তি মনে করেন, আবার যখন সরকার হয় তখন সেটার সাথে আপনারা বসেন তো। আপনি বলেন, আমরা কি এনসিপি কে বলছি যে পরাজিত শক্তি? আমরা বলছি আওয়ামী লীগ কি পরাজিত শক্তি না? 24-এর পরাজিত শক্তি না? 71-এ কি জামাত পরাজিত শক্তি না? তাহলে আমি আর কাউকে পরাজিত শক্তি, তা এই দুজন কি তো বললাম, সবাইকে বললাম না তো, আমি বললাম দুইজনকে, তাদের জামায়াতের 24-এর পরে তো 71 আসে নাই, আমি তো 71-এর পরে, আমি যে এই এখন আমি একটু আমির ভাই আপনাকে একটু অনুরোধ করব যে আপনি যদি পারেন একটু হাবিবুর রহমানের তারিখ আমার রুমের লাইব্রেরিতে আছে, আপনি একটু আমাকে একটু দিয়ে যাওয়ার ব্যবস্থা করলে আমি দেখাই দিতে পারি যে জামায়াত সম্পর্কে বিএনপি আসলে কি কি বলতো। এখন হঠাৎ করে বলাটা কেন চেঞ্জ হলো, এটা হলো আমার প্রশ্ন। কারণ 71 তো 24-এর পরে আসে নাই। জামায়াতে ইসলামী 71-এ কি অবস্থান ছিল সেটা তো বিএনপি জানতো, এমন তো না যে বিএনপি জানতো না। সে জানতো। আজকে বিএনপি যদি এখন জামায়াত বিএনপির পাত্তা দিচ্ছে না, জামায়াত বিএনপির আধা পর্যন্ত পাত্তা দিচ্ছে না, এবং বিএনপি মনে করতেছে যে বিএনপির কোনো ভোট নাই, বিএনপির যা কিছু ভোট সেটা হচ্ছে এনটি আওয়ামী লীগ ভোট, জামাত এটা পায়া ফেলবে, এই জন্য বিএনপির হচ্ছে অসুবিধা। আমি এই প্রসঙ্গে আপনার কথা বিএনপি একা নির্বাচন করে জামাতকে বিরুদ্ধে 1996 সালে এটা 114টা সিট পেয়েছিল, এবং সেই নির্বাচন যদি আপনি ক্রিটিক্যালি অ্যানালাইসিস করেন, ঠিক মতো নির্বাচন তো আমরা ক্ষমতায় আবারও আসতাম। আমরা কিন্তু ফ্যাক্ট রিমেইনস যে আপনারা ক্ষমতা আসতে পারেন নাই, ক্ষমতায় আসতে আপনাদের জামাতের কাঁধেই সওয়ার হইতে হইছে। তখন জামাত খুব ভালো ছিল ভাই, সওয়ার হতে হইছে, জামাত খুব ভালো ছিল তখন। জামাত শুনেন, পলিটিক্যাল অ্যালায়েন্স, আপনার নির্বাচনী অ্যালায়েন্স আর পলিটিক্যাল অ্যালায়েন্স তো দুটো এক জিনিস না খালেদ। আচ্ছা ঠিক আছে, নির্বাচনী অ্যালায়েন্স ছিল, নির্বাচনী অ্যালায়েন্স আর পলিটিক্যাল অ্যালায়েন্স আমরা পরে আবার শুনবো। একটা বিষয় হচ্ছে বিভিন্ন সরকারি প্রশাসনের বিভিন্ন জায়গায় বসা তো আসেই, মোটামুটি ভাবে গণমাধ্যমগুলিতেই বিএনপি প্রধান বা বিএনপির যারা লোকজন আছে তারা সেসব জায়গাগুলি দখল করছে। মানে সারাটা জায়গায় একই প্রশ্ন, আপনারা বলতে পারেন, কিন্তু আমরা তো খুব আশা দেখি না হেলাল ভাই, আমরা খুব আশা দেখি না। আমরা প্রশ্নটা বুঝছি যে আমি তো মনে করি যে বিএনপি এখন এমন বিরোধী দলে আছে যে এইরকম বিরোধী দলে বিএনপি কখনো ছিল না। এখন বরঞ্চ বাংলাদেশের প্রশাসনে বলেন, পুলিশে বলেন, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসার কমিটিগুলোতে বলেন, বিভিন্ন অ্যাসোসিয়েশনে বলেন, প্রশাসনে বলেন, সেখানে বিএনপি ব্যতীত অন্য যে রাজনৈতিক শক্তি আছে, বিশেষ করে এনসিপি এবং জামাত ইসলাম, তাদের এখন আপনার স্যাচুরেটেড হয়ে গেছে। এখন এইটা যদি আপনার বিশ্বাস না করতে হয়, তাহলে একটা জরিপ চালাইতে হবে, আপনাকে কনসেনসাস চালাইতে হবে। শুধু আপনি এই পাবলিক কনসেন্সাস না, একটা জরিপ টিম পাঠাতে হবে এই প্রশাসনে, যে কারা কোথায় কত ক্ষমতায় রয়েছে। আর এই হলো আমার একদম এই প্রশ্নের উত্তর হলো এইটা, বিএনপি ক্ষমতায় নেই, বরঞ্চ বিএনপি এখন গণতন্ত্র এবং রাষ্ট্রকে বাঁচানোর জন্য লড়াই করছে। আর আপনি একটা কথা বললেন যে 30শে এপ্রিল নির্বাচনে না হবেই, এই জন্য আপনি বেট ধরলেন, এবং মুর্তজা ভাইও সেটাকে 30 তারিখের মধ্যে জি হ্যাঁ সেইটা বলছি, 30 এপ্রিলের মধ্যেই মুর্তজা ভাই একটা মানে অ্যাপ্রুভ করলেন। আমার বক্তব্য, আমরা আপনাকে এমপি দেখতে চাই, সেজন্য বলছি ইনশাআল্লাহ। এখন আমার বক্তব্য হলো যে আমরা কিন্তু কেউ সুদসেয়ার না, ভবিষ্যৎ বক্তা না, কিন্তু আমরা পলিটিক্স যারা আমরা যারা পলিটিক্স করি, আপনারা যারা পলিটিক্যাল কমেন্ট্রি করেন, আমরা কিছু ডিসকোর্স বা কিছু আলোচনা করতে পারি।